বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা বেশিরভাগ দলই এখন কাগজে কলমে। জাতীয় নির্বাচন এলেই তৎপর হওয়া এসব দলের নেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড। কিছু দলের কেন্দ্রীয় কার্যালয় থাকছে তালাবদ্ধ। তাদের নিয়ে কিভাবে দাবি আদায় এ প্রশ্নে বিএনপি নেতারা বলছেন, অর্থ ছাড়াও কর্মী সংকটে এই বেহাল অবস্থা। জাতীয় নির্বাচনের আগে দাবি আদায়ে ২০ দলীয় জোট ভেঙে যুগপৎ আন্দোলন কর্মসূচি দিয়ে মাঠে নামে বিএনপি। ৩৯টি দলের সঙ্গে আলোচনার পর দেয়া হয় হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি। তখন কয়েকটি শরিক দলের নেতাকর্মীদের ঝটিকা মিছিলও দেখা গেছে রাজপথে। তবে মাইনরিটি পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ইসলামিক ফ্রন্ট সহ যুগপৎ কর্মসূচিতে থাকা বেশিরভাগ দলকেই আলাদা করে চোখে পড়েনি। ভোটের আগে পরে থাকে না তাদের কর্মসূচি। বছরের বেশিরভাগ সময় অফিস তালাবদ্ধ। বিএনপির সাথে থাকা ২-৩টি দল ছাড়া বাকিদের সারা দেশে কোনো কার্যক্রম নেই বলেও জানান যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা। বাংলাদেশ ব্যাপী সাংগঠনিক তৎপরতা চালানোর মতো শক্তি আসলে বাংলাদেশের ২-৪টা রাজনৈতিক দল ছাড়া অন্য কারো রাজনৈতিক দলগুলোর নেই। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল একটা বিষয়। আপনার অ্যালাইনমেন্টটাকে যত বেশি আপনি তৈরি করতে পারেন, এটা মানুষের আস্থার জায়গাটা, ভরসার জায়গাটা তত বেশি এটা বৃদ্ধি পায়। ভবিষ্যতে যখন আন্দোলন টানা বাঁধবে তখন এই দলগুলোর কার্যক্রম বা তাদের তৎপরতা এটা আরও বৃদ্ধি পাবে। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি নতুন ও ছোট দল নানা ইস্যুতে কর্মসূচি নিয়ে ভোটের পরও চেষ্টা করছে রাজপথে থাকতে। বিএনপির সাথে আমাদের আলোচনা চলছে। আন্দোলন মুভমেন্ট জোরও থাকতে পারে, আস্তেও হতে পারে। সব দল তো সবসময় মাঠে থাকতে পারে না। এই প্রশ্নে বিএনপি নেতারা বলছেন, ছোট দলে কর্মী সমর্থক কম থাকলেও বৃহত্তর স্বার্থে তাদের নিয়েই দাবি আদায়ের আন্দোলনে থাকবেন তারা। বিএনপি বর্তমানে যে কিছু বিরোধী দলের সাথে যুগপৎ আন্দোলনে আছে, এটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। রাজনীতি মাঠ হলো ওপেন কম্পিটিশন, উন্মুক্ত প্রতিযোগিতা। যারা জনগণকে নিজেদের কাতারে ভিড়াতে পারে তারাই সাকসেসফুল। আমাদের এই যে ছোট ছোট রাজনীতিক যাদেরকে এখন দেখা যায়, ছোট ছোট রাজনৈতিক দলগুলো, এদেরও ভবিষ্যৎ আছে বলে আমরা মনে করি। পাশাপাশি কর্মী ও জনসমর্থন বাড়াতে ছোট দলের নেতাদের আরও সক্রিয় হওয়ার পরামর্শও দিচ্ছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১৪ দলীয় জোটের প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি মনে করলেও এই জোটের কার্যকারিতা ও ভবিষ্যৎ নিয়ে দ্বিধা ও অন্ধকারে আওয়ামী লীগের শরিক দলের নেতারা। তাদের দাবি, মূল দলের উদাসীনতাতেই এই অচল অবস্থা। জোট কার্যকর করতে হলে মেটাতে হবে শরিকদের অসন্তোষ। ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে হয় ১৪ দলীয় জোট। এরপর টানা 4টি জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিলেও অসন্তোষ আর চাপা ক্ষোভ আওয়ামী লীগের শরিক দলগুলোতে। ভোটের আগে তৎপরতা চোখে পড়লেও পরে জোট আছে কি নেই তা বোঝার জো নেই। বর্তমান অবস্থার মূল্যায়ন করতে গিয়ে সাম্যবাদী দলের প্রধানের কণ্ঠে হতাশা। তিনি বলছেন, জোট প্রশ্নে সুস্পষ্ট সিদ্ধান্ত ছাড়া শরিক দলে গতি আসবে না। জোট তো ইনডিসিশনে আছে, জোট ফাংশন করবে না করবে না এটা আওয়ামী লীগের উপর নির্ভর করতেছে। প্রধান শরিক দল এ ব্যাপারে তাদের কিছুটা উদাসীনতা এর জন্য দায়ী বলে মনে করি। প্রায় অভিন্ন বক্তব্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের। 14 দলের মধ্যে সবচেয়ে বড় দল আওয়ামী লীগের যে আন্তরিক উদ্যোগ দরকার ছিল, সেখানে অনেক ঘাটতি দেখা গেছে। নির্বাচনের পর 14 দলের কোনো মিটিং হয়নি এবং কোনো পক্ষেরই, কোনো দলেরই কোনো আগ্রহ আছে বলে আমার কাছে মনে হয় না। তবে তত হতাশ নন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার মতে, জোটের জন্য এ বছরটা বোঝাপড়ার। পরে সবাই 14 দলের প্রয়োজনীয়তায় একমত হলে গতি আসবে জোটে। চলমান সময়ে আমরা দেখতেছি একদিকে মোল্লাতন্ত্র আর তো শরিকরা সরকার উৎখাতের চক্রান্ত করছে, আরেকদিকে আমরা দেখছি সরকারের ছায়ায় লুটপাটতন্ত্র এবং গুন্ডাতন্ত্র ও জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এরকম একটি পরিস্থিতিতে কিভাবে আমরা মোকাবেলা করব 14 দল নিয়ে, সেই পথনকশা বের করা জন্য যথেষ্ট বুদ্ধি বিবেচনা প্রয়োগ করতে হবে। শুরুতে 14 দল নিয়ে জোট গঠিত হলেও এখন আছে 12টি। আওয়ামী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাসদ,
গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ, জাতীয় পার্টি মঞ্জু, এগুলোর মাঝে কয়েকটি দল বাদে বাকি দলগুলোর অস্তিত্ব মূলত প্যাট সর্বস্ব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনার আটঘরিয়ায় উপজেলা নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষের হামলায় 10 জন আহত হয়েছে। গতরাত 9টায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামালের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের সমর্থকেরা তাদের উপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহত 10 জনের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে উল্লেখ করে আটঘরিয়া থানার ওসি হাদিউল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে রানওয়েতে বৈদ্যুতিক ত্রুটির কারণ এখনো চিহ্নিত করা যায়নি। এদিকে এর জেরে রোববার সন্ধ্যা থেকে 3টি ফ্লাইট বাতিল হয়। ভোগান্তিতে পড়েন 1.5 শতাধিক যাত্রী। বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, রোববার সন্ধ্যা থেকে রানওয়েতে আলো জ্বলছে না। এ কারণে রাতে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে। রানওয়ের লাইটের কেবল মাটির নিচে থাকায় কোথায় ত্রুটি তা শনাক্তে কিছুটা সময় লাগছে। বিমানবন্দরে উন্নয়ন কাজ চলমান থাকায় বৈদ্যুতিক সংযোগ কাটা পড়তে পারে, তবে সুনির্দিষ্ট কারণ এখনো চিহ্নিত করা যায়নি বলে জানান তিনি। দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম ব্যস্ত সৈয়দপুর বিমানবন্দর। এটি আঞ্চলিক বিমানবন্দরে উন্নীত করার কাজ চলছে। যেমনটি শুনছিলেন, সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে। এই নিয়ে জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, বিমান চলাচল আবার কখন স্বাভাবিক হতে পারে, আর এই বৈদ্যুতিক ত্রুটির কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা গেছে কিনা? গতকাল বিকেল 5:15 বিমানবন্দর কর্তৃপক্ষ বুঝতে পারে যে তাদের যে নাইট ল্যান্ডিং সিস্টেম সেটি ফল করেছে এবং তার রানওয়ের কিন্তু কোনো লাইটই জ্বলছে না। পরবর্তীতে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বাংলাদেশ বিমান, নোভেয়ার এবং ইউএস বাংলার 3টি ফ্লাইট তারা কিন্তু যাত্রী সেবা দিতে পারেনি এবং রাত 9টার পর কিন্তু এই ফ্লাইট 3টি বাতিল করে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এই প্রায় 1.5 শতাধিক যাত্রীর বিড়ম্বনা বেসরকারি কোম্পানিগুলো তাদের কাউকে রিফান্ড করে এবং হোটেলে রাখার ব্যবস্থা করে কিন্তু সম্পন্ন করেছে। কিন্তু এই যে বৈদ্যুতিক যে রানওয়েতে বৈদ্যুতিক যে সমস্যা, সেই সমস্যাটি এখন পর্যন্ত নির্দিষ্ট করে চিহ্নিত করতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ তিনি যেটি বলছেন যে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত তাদের প্রকৌশল বিভাগ কিন্তু এই ত্রুটিটি খুঁজে বের করার জন্য তারা কাজ করে যাচ্ছে, তবে এখন পর্যন্ত ত্রুটি খুঁজে পায়নি তারা, এবং তারা যেটি বলছে যে তাদের যে প্রকৌশল বিভাগ তারা কাজ করছে, সন্ধ্যা নাগাদ তারা এই সমস্যাটা সমাধান করতে পারবে বলে প্রত্যাশা করছে। তবে সামগ্রিকভাবে যে বিষয়টি আমরা এখানে বিভিন্ন বেসরকারি যে এয়ার কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত নয় যে এই সমস্যাটা আসলে কবে নাগাদ বা কখন কিভাবে তারা সমস্যার সমাধান হবে। চিহ্নিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারছে না যে পরবর্তী বিমান কখন আসলে স্বাভাবিকভাবে চলাচল করবে। যদিও এখানে প্রথম বিমান কিন্তু সকাল 8:15 এখানে প্রথম অবতরণ করে, সেটি এখন পর্যন্ত ঢাকা থেকে উঠেনি। ঢাকায় ওঠার পরে কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে যে, তবে বিমানবন্দরের যে ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ তিনি যেটি বলছেন যে দিনের বেলা বিমান চলাচলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র সন্ধ্যার পরে বিমান চলাচলে এই সমস্যাটি দেখা দিবে। তাদের প্রত্যাশা যে তারা সন্ধ্যার মধ্যে এই সমস্যাটি সমাধান করবেন, যদিও এখন পর্যন্ত নির্দিষ্ট করে তারা বলতেই পারছেন না আসলে সমস্যাটা কি কারণে হয়েছে। একইভাবে কিন্তু তারা এখানে বিমানবন্দরে কিন্তু সম্প্রসারণ ও উন্নয়ন কাজ চলছে। ধারণা করা হচ্ছে যে উন্নয়ন কাজ চলমান থাকার জন্য রানওয়ে 2 দিকেই কিন্তু মাটি কাটার কাজ চলছে, সেখানেও তার কাটা যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তবে নির্দিষ্ট করে তারা বলতে না পারার কারণে কিন্তু এখন পর্যন্ত সময়টিকে তারা কেউ কোনো কর্তৃপক্ষই বলতে পারছে না। তবে বিমানবন্দরের যে ম্যানেজার তিনি বলছেন যে সন্ধ্যার মধ্যে ঠিক হবে, তবে এই বিষয়ে একটি এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত
সকালের যে যাত্রীরা সৈয়দপুর থেকে ঢাকাগামী তারা কিন্তু এয়ারপোর্টে আসা শুরু করেছেন। তবে ঢাকা থেকে দিনের বেলা বিমান চলাচল করবে কিনা সে বিষয়ে সুস্পষ্ট কোনো মতামত বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু এখানে দেননি। গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা দায়সারা বক্তব্য পাচ্ছি, বিশেষ করে সন্ধ্যার পরে কিন্তু বলেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, আবার রাত 9টার পরে বিমান ফ্লাইট বাতিল করার পরে শর্ট সার্কিটের বিষয়টি উইথড্র করে কিন্তু তারা বলেছে যে এই বিষয়টি নির্দিষ্ট করে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখন পর্যন্ত কাজ করছেন, তবে কাজ ভিতরে কি পরিমাণ চলছে বা কতটুকু চলছে বা কারা কাজ করছেন সেই বিষয়ে কিন্তু কোনো সুস্পষ্ট বক্তব্য এখানকার বিমানবন্দর ম্যানেজার দেননি। এই ছিল আমার কাছে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে সর্বশেষ। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ আল হাসান। আগামী 26শে মে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন। ক্লাস শুরু জুলাইয়ের শেষ দিকে। সারা দেশে একাদশ শ্রেণীতে আসন 24 লাখ, যা পাশ করা শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি। তাই ভর্তিতে কোনো সংকট হওয়ার কথা না। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 16,72,153 শিক্ষার্থী, যা গত বছরের পাশের তুলনায় 2.65% বেশি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আমাদের উদয়ন বরাবরই ভালো একটা রেজাল্ট করে, এবারও আলহামদুলিল্লাহ সবারই ভালো হয়েছে। খুব ভালো লাগছে, যত কষ্ট ছিল সব সার্থক। শিক্ষা বোর্ড বলছে পাশ করা শিক্ষার্থীদের চেয়ে 8 লাখের মতো আসন বেশি, তাই ভর্তিতে সংকট না হলেও নামকরা কলেজে আসন সংকট আছে। আগামী 26 মে থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু। জুলাইয়ের শেষ দিকে ক্লাস শুরুর পরিকল্পনা। করোনার প্রভাব থেকে স্বাভাবিক সূচিতে ফেরার চেষ্টা থাকছে একাদশ শ্রেণীর রুটিনে। বাংলাদেশে একাদশ শ্রেণী ভর্তিযোগ্য আসন আছে প্রায় 25 লাখ। আশা করছি যে আমাদের পরীক্ষা শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কোনো আসন সংকট নেই, তবে আমাদের অনেক শিক্ষার্থী ভালো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়। এবার রাজধানীতে বাংলা মাধ্যমে ভর্তি ফি সর্বোচ্চ 7,500 ও ইংরেজি মাধ্যমে 8,500 টাকা। ঢাকার বাইরে অন্য মেট্রোপলিটন শহরে বাংলা মাধ্যমে সর্বোচ্চ 5,000, জেলা শহরে 3 ও উপজেলা শহরে 2,500 টাকা ভর্তি ফি নির্ধারণ হয়েছে। আমাদের কাছে অভিযোগ আসে যে আমাদের যে নির্ধারিত যে ফি, ভর্তির ফি বা সেশন ফি, তার থেকেও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বেশি নিয়ে থাকে। সেটির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে আবেদন করলে ভর্তি নিয়ে কোনো সংকটে পড়তে হবে না। আমরা তো একেবারেই অক্টোবরে ছিল গতবার, এবার কিন্তু আমরা জুলাই আসলাম, যদি ক্লাস শুরু করা যায়, এবং সেটাই আমাদের যে জুলাই আমরা শুরু করব। সর্বোচ্চ 10টি কলেজে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। 3 দফা আবেদনের সুযোগ দেওয়ার পরিকল্পনা শিক্ষা বোর্ডের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিলেও 51 প্রতিষ্ঠানের 370 জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের তালিকায় আছে 42টি মাদ্রাসা। এছাড়া ঢাকা বোর্ডে 3টি, রাজশাহীতে 2টি এবং দিনাজপুরে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 4টি। এমন ফলাফল নিয়ে সদুত্তর নেই প্রতিষ্ঠান প্রধানদের কাছে। তবে এসব প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। 2023 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় 48টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে 51টি। ঢাকা বোর্ড থেকে 3টি, রাজশাহী থেকে 2টি ও দিনাজপুর থেকে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এসএসসিতে উত্তীর্ণ হতে পারেননি। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি 42টি প্রতিষ্ঠানের ফলাফল শূন্য। দিনাজপুরে চৌমুহনী মডেল মাধ্যমিক বিদ্যালয় 1998 সালে প্রতিষ্ঠিত হলেও এমপিওভুক্ত হয় এবার। মানবিক বিভাগের 4 জন মেয়ে এবং 2 জন ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করলেও কৃতকার্য হয়নি একজনও। আমরা যখন এটা হয়ে 9-10 পাইলাম, তখন আমরা ওখান থেকে নিয়ে আসে পরীক্ষার করছি। আর আমি না অসুস্থ। পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাশ না করা প্রতিষ্ঠানের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। গত 3 বছরে যারা 0 পাস করেছে এরকমের তথ্য নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রণালয়ে, তারা তথ্য চেয়েছে, তারা সিদ্ধান্ত জানাবে। এবারে যারা 0 পাস করেছে তাদের তথ্য নিশ্চয়ই তারা জানতে চাইবে এবং সিদ্ধান্ত জানাবে, সেরকমের ব্যবস্থা নেওয়া হবে। এবার 9টি মাধ্যমিক বিদ্যালয়ের 55 জন ও 42টি মাদ্রাসা থেকে 315 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের একজনও উত্তীর্ণ না হওয়ায় প্রশ্ন উঠেছে শিক্ষকদের পাঠদান নিয়ে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুর বোর্ডের অধীনে এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে 4টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।
এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, 4টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি, তো বোর্ড আসলে কি ব্যবস্থা নিতে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আসলে কি বলছেন এই ভয়াবহ ফলাফলের বিষয়ে? আসলে এই 4টি প্রতিষ্ঠান থেকে যে শতভাগ ফেল করেছে এ বিষয়ে আমি বোর্ড চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম। বোর্ড চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছে যে ইতিপূর্বে যেসব বিদ্যালয় থেকে শতভাগ ফেল করেছে এ বিষয়ে তারা মন্ত্রণালয়কে জানিয়েছে এবং মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেটি ব্যবস্থা নিয়েছে এবং এবছরও তারা সেই 4টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য মন্ত্রণালয় পাঠাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেই সাথে তিনি আরেকটি বিষয় বলেছেন যে যখন তারা ফলাফল হস্তান্তর করেন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রী তখন এই বিষয়ে প্রেস ব্রিফিং করেন, তখন শিক্ষামন্ত্রী যেটি বলিয়েছেন যে আপনার এই যেহেতু কারিকুলাম পরিবর্তন হয়েছে শিক্ষার্থীরা আনন্দের সহিত তারা পাঠদান করবে, এই শতভাগ ফেলের সংখ্যা তারা কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আর এ বিষয়ে আমি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে কথা বলেছিলাম। সংশ্লিষ্ট শিক্ষা প্রধান আমাকে জানিয়েছেন যে বীরগঞ্জের চৌমুহনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস বানু আমাকে বলেছেন যে আসলে এই বছরই তারা কিন্তু আসলে তাদের সরাসরি স্কুলের তাদের যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীর মাধ্যমে তারা পরীক্ষা দিয়েছিলেন। ইতিপূর্বে তারা আসলে অন্য বিদ্যালয়ের মাধ্যমে তারা পরীক্ষা দিয়েছিলেন। কি কারণে এসব শিক্ষার্থী ফেল করলো এটি তাদের বোধগম্য নয়। তবে প্রধান শিক্ষিকা যেটি দাবি করেছেন তিনি আসলে অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার কারণে আসলে এই শিক্ষার্থীদের বিষয়ে তিনি টেক কেয়ার করতে পারেননি, ফলে এটি একটি কারণ হতে পারে। তো আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে আসলে তারা ফলাফলটি পূর্ণাঙ্গভাবে তারা হাতে পাননি। ফলাফল পূর্ণাঙ্গভাবে হাতে পেলে আসলে এ বিষয়ে তারা সরেজমিনে গিয়ে তারা খোঁজখবর নিয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই সংশ্লিষ্ট এলাকাবাসী আসলে বলতেছে যে এই বিদ্যালয়টিতে আসলে নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদেরকে পরীক্ষা উত্তীর্ণ করার বিষয়ে শিক্ষার্থীদের মনোযোগ দেওয়ার বিষয়ে তারা জোর দাবিয়ে জানিয়েছেন এবং তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন যে আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের কাছ থেকে প্রতি বছর যেভাবে তারা সুযোগ সুবিধা নিচ্ছে, সুযোগ সুবিধা নেওয়ার পরে একটি শিক্ষার্থীও যে পাশ করবে না এটি আসলে কোনোভাবে তারা মানতে পারতেছে না। তাদের দাবি যে এই প্রতিষ্ঠানের এই বিষয়টি তারা তদন্ত করা হোক, তদন্ত করে প্রয়োজনীয় যারা এটার সঙ্গে জড়িত যেসব শিক্ষক বা অন্যান্য যে বিষয়গুলো জড়িত রয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দাবি জানিয়েছে। তো এই ছিল দিনাজপুরের শিক্ষা বোর্ডের আসলে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ফেল করার তথ্য। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ASM আলমগীর। এসএসসি পরীক্ষার পাশের হারে সবচেয়ে পিছিয়ে সিলেট শিক্ষা বোর্ড। এবার এই বোর্ডে GPA 5 সামান্য বাড়লেও কমেছে পাশের হার। গত বছর 76.06% শিক্ষার্থী পাশ করলেও এবার তা কমে দাঁড়িয়েছে 73.35। শিক্ষার্থীদের পড়ালেখায় অমনোযোগ, বিদেশে যাওয়ার প্রবণতা এবং দক্ষ শিক্ষক ও সঠিক দিক নির্দেশনার অভাবেই খারাপ ফল বলে মত অনেকের। বোর্ড বলছে মানবিক বিভাগ থেকে বেশি ফেল করায় কমেছে পাশের হার। 2022 সালে ভয়াবহ বন্যার পর এসএসসি ও সমমানের পরীক্ষায় সবচেয়ে খারাপ ফল হয় সিলেট শিক্ষা বোর্ডে। গত বছরও 9টি বোর্ডের মধ্যে সিলেটের অবস্থান ছিল 7ম। আর এবার পাশের হারে একেবারে তলানিতে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের পরীক্ষার্থীরা। সিলেট শিক্ষা বোর্ড থেকে এবার 1,09,073 জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে 80,006 জন। এর মধ্যে GPA 5 পেয়েছে 5,471 জন পরীক্ষার্থী। আশানুরূপ ফল না হওয়ায় হতাশা ছড়ছে অনেকের কথায়। 2 জন মনে হয় বিদেশে চলে গেছিল, এই জন্য পরীক্ষা দিতে পারে নাই আর কি। তো ফুল সিলেবাসে পরীক্ষা হলো, বাচ্চাদের উপর একটু চাপ হয়ে গেছে, কিন্তু ওরা মোটামুটি কভার করে নিচ্ছে, কিন্তু পার্সেন্টেজটা কেন কম আসছে জানি না। শিক্ষকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ ও বিদেশ যাওয়ার প্রবণতার পাশাপাশি দক্ষ শিক্ষকের অভাবে বারবার ফল বিপর্যয় হচ্ছে। আসলে শিক্ষার্থীদের প্রচেষ্টার অভাব অবশ্যই আছে, বা অভিভাবকদের আর বিদেশ গমন হয়তোবা একটা কারণ থাকতে পারে এটার মধ্যে। আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সবাই মিলে এটা প্রচেষ্টা গ্রহণ করছেন কিভাবে এই অঞ্চলে শিক্ষার হারটা বাড়ানো যায়। মানবিক বিভাগের 6% শিক্ষার্থী ফেল করেছে সাধারণ বিজ্ঞান বিষয়ে। বোর্ডের ফল বিপর্যয়ে এর প্রভাব পড়েছে বলছেন কর্মকর্তারা। এই সাধারণ বিজ্ঞান 77,000 পরীক্ষার্থী, একটা বিষয়ে আমার 6%,
পার্সেন্টেজ কমাই দিয়েছে। ইংরেজি বিষয়ের, গণিত বিষয়ের, বিজ্ঞান বিষয়ের শিক্ষক, ভালো শিক্ষকের সংখ্যা খুবই কম। সিলেট শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা, আর খারাপ ফল হয়েছে মানবিক বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভিসা ইস্যুর মেয়াদ শনিবার শেষ হলেও ভিসা পায়নি 11,000-এর বেশি হজযাত্রী। তবে হজ এজেন্সিদের সংগঠন হাব বলছে, সৌদি আরব সময় না বাড়ালেও ই ভিসা পদ্ধতি চালু রয়েছে। রোববার ধর্ম মন্ত্রণালয় বলেছে, নিবন্ধন করা সবাই সৌদি আরব যেতে পারবেন। হজ চুক্তি অনুযায়ী 29 এপ্রিলের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করতে বলেছিল সৌদি আরব, কিন্তু বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক কাজ শেষ না হয় মেয়াদ বাড়ানো হয় আরও 2 দফা। সবশেষ শনিবার ভিসা ইস্যুর সময় শেষ হলেও 11,000-এর বেশি হজযাত্রী ভিসা পাননি। এরই মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। তারা আশা করছে নিবন্ধন করা সবাই হজে যেতে পারবেন। 83,711 জনের এনরোলমেন্ট করা আছে ভিসা সিস্টেম। এখন শুধুমাত্র সাবমিট করলেই হয়ে যাবে। আমরা এই সংখ্যা উল্লেখ করেই তাদেরকে জানিয়েছি এবং তাদের কাছে বিষয়টা বিবেচনাধীন আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটা জানতে পারবো। আমরা কোনো অনিশ্চয়তা এই কারণে চিন্তা করছি না, কারণ যেহেতু সৌদি সরকারের কাছে এবং সৌদি হজ সিস্টেমে আমাদের এনরোল করা আছে এবং এই সংখ্যা জানিয়েই তাদেরকে বলা আছে। এখনও ভিসা না পাওয়া বেশিরভাগই বেসরকারি হজযাত্রী। এজেন্সিদের সংগঠন হাব বলছে, সৌদি আরব সময় না বাড়ালেও ই ভিসা পদ্ধতি চালু রয়েছে, তাই চাইলেই ভিসা করতে পারছে এজেন্সিগুলো। অন্যান্য বছর কিন্তু হজ ফ্লাইট শেষ হওয়ার 1 সপ্তাহ আগ পর্যন্ত ভিসা ইস্যু চলমান থাকে। এবছর হয়তো একটু আগে বন্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েছিল সৌদি সরকার, তবে এখনো এই ভিসা আর সিস্টেমটি কিন্তু চালু আছে। ভিসা ইস্যু হচ্ছে, এটা বন্ধ হয় নাই। সো আমাদের ভিসা করতে কোনো সমস্যা নাই। আর ভিসা আমরা বাংলাদেশ অন্যান্য দেশ থেকে এগিয়ে আছে। ইন্ডিয়া, পাকিস্তান থেকে আমরা আরো ভিসার সংখ্যা, ইস্যুর সংখ্যা এগিয়ে আছি। 9 মে থেকে রোববার দুপুর পর্যন্ত 28টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন 11,017 যাত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সেট টপ বক্স আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এজন্য গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের 6ষ্ঠ বার্ষিকীতে তিনি কথা জানান। এদিকে দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ছাড়া কোনো দেশি বিদেশি কোনো টিভি চ্যানেল সম্প্রচারের অনুমতি না দিতে বিটিআরসিকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান। 2018 সালের 12 মে উৎক্ষেপণ করা হয় দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। 6 বছরের পথ চলার নানা আয়োজনের কথা তুলে ধরা হয় বর্ষপূর্তির অনুষ্ঠানে। রোববার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এই আয়োজন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। বর্তমানে এই স্যাটেলাইটের সুবিধা পাচ্ছে দেশের 40টি টিভি চ্যানেল, 26টি বিদেশি চ্যানেল, সামরিক ও নিরাপত্তা বাহিনী, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। গত বছর যা থেকে আয় হয়েছে 150 কোটি টাকা। স্যাটেলাইটটির মেয়াদ 15 বছর হলেও 18 বছর পর্যন্ত টিকবে আশা কর্তৃপক্ষের। ল্যান্ডিং রাইটস ফর ব্রডকাস্টিং স্যাটেলাইট সার্ভিস নীতিমালা অনুযায়ী, যেটা বিটিআরসি তৈরি করেছে, বাংলাদেশে দেশি বিদেশি যে কোনো টিভি যদি বাংলাদেশে প্রচার করতে হয়, এটা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আসতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তারা জানান, দেশীয় স্যাটেলাইট ব্যবহারের কারণে অনেক ডলার সাশ্রয় হচ্ছে। আমি আশা করি যে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি চ্যানেলসমূহ দেশের আইন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ যুক্ত হবে। বিদেশি কোম্পানি সে টিআরপি দিত এবং সেই বিদেশি কোম্পানিকে টেলিভিশন চ্যানেলগুলোকে ফি দিতে হতো। এখন ফরেন কারেন্সিতে দিতে হবে না, বা ফরেন কারেন্সি আমাদের দেশ থেকে টিআরপির জন্য চলে যাবে না। আগামী 5 বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে বলে জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। কোন প্রতিষ্ঠান বা কোন দেশের সাথে আমরা গেলে আমাদের নিজেদের সক্ষমতাটা আমরা বৃদ্ধি করতে পারি, সেই সকল বিচার বিশ্লেষণ করেই যে আগামী 5 বছরের মধ্যে, অর্থাৎ আমাদের সরকারের এই মেয়াদেই আমরা বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট ইনশাআল্লাহ আমরা উৎক্ষেপণ করতে পারবো। তিনি আরো জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 হবে আর্থ অবজারভেটরি, যা পরিবেশ, কৃষি ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অবশেষে স্বজনকে খুঁজে পেল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে থাকা শিশুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত বোনকে দেখে সিলেট থেকে ছুটে আসেন তার ভাই। তবে 15 মাসের শিশুটিকে নিয়ে পড়েছেন বিপাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুটি তার মামাকে চিনতে না পারায় হস্তান্তর প্রক্রিয়া চলছে আইনগতভাবে। গত 10 মে ভোরে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে অজ্ঞাত পরিচয়ে ভর্তি করা হয় এক মা ও তার শিশু সন্তানকে। পরদিন মায়ের মৃত্যু হলে পরিচয়হীন শিশুটির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 3 দিন পর শিশুটির মামা সিলেট থেকে আসেন ময়মনসিংহে। জানান, প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর 3 বছর আগে অভিমানে বাড়ি ছাড়েন বোন জায়েদা। মাঝে মধ্যে কথা হলেও দ্বিতীয় বিয়ের কোনো তথ্য জানতেন না তারা। তারপরে আমি বিদেশ চলে যাই, তারপরে বোনটা মনে করেন ঢাকা শহরে আসে পরে চাকরির জন্য। হাসপাতালে আসার পর 15 মাসের শিশুটিকে বুকে তুলে নেন মামা, কিন্তু অপরিচিত হওয়ায় তার কাছে যাচ্ছে না শিশুটি। হাসপাতালের তত্ত্বাবধানে থাকা শিশুটিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে আইনগতভাবে। পরশুদিন রাতের বাচ্চার মা মারা গেছে, তারপরে বাচ্চাটা এখানেই আছে এবং বাচ্চারা আমাদের এখানে যে নার্সিং ইনচার্জ ছিল তার দায়িত্বেই ছিল এবং তার সাথে সাথে আরও যারা, যেহেতু এটা একটা মানবিক ব্যাপার, আরও যে রুগী যারা আশেপাশে ছিল তারা বাচ্চাটার যত্ন নিয়েছে। লিগ্যাল গার্জিয়ান না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তায়, আমাদের তত্ত্বাবধানে, আমাদের যত্নে, আমাদের চিকিৎসায় বাচ্চা থাকবে। বাচ্চাটির পরিচয় মেলায় খুশি পরিচর্যাকারী রোগী ও নার্সরা। মাহারা শিশুটি স্বজনদের কাছে বড় হবে আশা সবার। আমরা সবাই তারে অন্যভাবে রাখছি, রাখার পরে এখন ওনার মা, ওই মামা, আরো কে কে আসছে। বাচ্চাটাকে আমি মনে করি তার সঠিক আত্মীয়র কাছে যদি পৌঁছায় দেওয়া যেত তাহলে বাচ্চার জীবনটা বাঁচত। নার্সেরাও দেখছে, ওরাও খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি, ডাক্তাররাও খুশি হয়েছে, হ্যাঁ পরিবারটা ফিরে পেয়েছে। মা ও সন্তান কিভাবে আহত হয়েছিলেন তা নিয়ে আছে ধোঁয়াশা। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে ভালুকা থানায় মামলার পর তদন্তে নেমেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যমুনা নদীর উপর দ্রুত এগিয়ে চলছে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ। এবছরের ডিসেম্বরে সব কাজ শেষ হবে। এতে রেল যোগাযোগে গতি আসবে, বাড়বে ব্যবসা বাণিজ্য। তবে সেতু থেকে জয়দেবপুর পর্যন্ত সিঙ্গেল লেন হওয়ায় কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া নিয়ে রয়েছে সংশয়। এই অবস্থায় এই রুট ডাবল লেন করার দাবি ব্যবসায়ীদের। যমুনার বুকে এখন দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতু। এরই মধ্যে টাঙ্গাইল অংশে মূল সেতুর কাজ প্রায় শেষ। স্টেশন নির্মাণ ও সেতুর উপর লাইন বসানোর কাজ চলছে, যা আগস্টের মধ্যে শেষ হবে। আর সিরাজগঞ্জ অংশের কাজ শেষ হবে ডিসেম্বরে। প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে আশা নির্মাণ সংশ্লিষ্টদের। এরপর সেতুটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। 50 নম্বর প্লার থেকে শুরু করে আমাদের টার্গেট 26 নং প্লার পর্যন্ত, তো অলরেডি আমাদের 36 পর্যন্ত কমপ্লিট। টোটাল 85% অগ্রগতি হয়েছে, আর পশ্চিম পারে কিছুটা কম অগ্রগতি, দ্যাট ইজ 63%। এভারেজ আসলে এরকম 76.5% অগ্রগতি হয়েছে। সেতুটি চালু হলে ব্যবসা বাণিজ্যে গতি আসবে। তবে সেতু থেকে জয়দেবপুর পর্যন্ত সিঙ্গেল লেন হওয়ায় কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া নিয়ে সংশয় রয়েছে। একটা লেন হওয়ার কারণে এখানে সেই ব্যবসায়ীরা সেই সুবিধাটা পাবে না। যদি ডাবল লেন চালু হয় সেক্ষেত্রে ব্যবসায়ীরা সুবিধা পাবে। রেলওয়ের মহাপরিচালক জানান, জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঈশ্বরদী পর্যন্ত ডবল লেনের রেল লাইনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এ রুটে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে। এখন আমাদের সিঙ্গেল লাইন এবং সেতুতে যে গতি এবং লোডের যে রেস্ট্রিকশন আছে তার কারণে আমরা সব ধরনের পণ্য পরিবহন করতে পারি না। তো আমাদের যখন ডবল লাইন হয়ে যাবে তখন আমরা এখন আমাদের এই সেকশনে আমরা 38টা ট্রেন চালাতে পারি, তখন আমরা 100-এর বেশি ট্রেন চালাতে পারবো। 2020 সালের 29 নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, ডিসেম্বরের মধ্যে রেল সেতুর কাজ শেষ হবে এই আশা করা হচ্ছে। এখন কাজ কোন পর্যায়ে আছে? আর সেতু থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লেন করার দাবি ব্যবসায়ীদের, এই বিষয়টি নিয়ে জানতে চাই। আমি
যেটা বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু রেল সেতু যে টাঙ্গাইল অংশে, সেই টাঙ্গাইল অংশের পুরো কাজটাই কিন্তু শেষ হয়েছে, এমন তথ্য কিন্তু রেল কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। তো এই রেল সেতুর টাঙ্গাইল অংশের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এখানে যে রেল চলাচলের জন্য ট্রেন চলাচলের যে রেল স্থাপনের কথা, সেটাও কিন্তু টাঙ্গাইল অংশে সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ এইখান টাঙ্গাইল অংশের কাজ আগামী জুলাই মাসের মাঝেই শেষ হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আর পুরো সেতুর কাজ শেষ হতে ডিসেম্বর পর্যন্ত লাগবে এবং সেতু কর্তৃপক্ষ যেটা বলছে, এই সেতু যিনি প্রকল্প পরিচালক রয়েছে তার সাথে কথা বলেছে, তিনি যেটা বলেছেন যে ডিসেম্বরের মাঝেই এই সেতু দিয়ে রেল চলাচল করতে পারবে। পাশের যে সেতু রয়েছে, যেটা দেখানোর চেষ্টা করছি, এই সেতু দিয়ে এখনও রেল চলাচল করে, কিন্তু রেলের গতি কম হচ্ছে। অর্থাৎ এখানে 15 থেকে 20 কিলোমিটার গতিতে রেল চলাচল করছে, যে কারণে এই সেতু পার হতে অনেক সময় লাগে। আর এই কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরবঙ্গ এবং রাজধানীর সাথে চলাচল করে ট্রেনের যাত্রীদেরকে। ঠিক সেই কারণেই এই বঙ্গবন্ধু সেতুর পাশেই এই রেল সেতু স্থাপন করা হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে চলতি ডিসেম্বরে যদি এই সেতু দিয়ে ট্রেন চলাচল করতে পারে, তাহলে 100 থেকে 120 কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে। আর এখন যে পরিমাণ ট্রেন চলাচল করে এই সড়ক দিয়ে বা এই রেলপথ দিয়ে, তার সাথে প্রায় দ্বিগুণ, অর্থাৎ 100-এরও উপরে রেল চলাচল করবে। এতে করে গতি বাড়ার সাথে সাথে অধিক সংখ্যক মানুষ এই সেতুর সেবা পাবে। এর বাইরে যেটা বলি, আপনি জানেন যে এর পাশে বঙ্গবন্ধু রেল সেতু ঠিক পাশে একটি ইকোনমিক জোন হওয়ার কথা রয়েছে। সেই জোনটি হলে এই রেল সেতু কিন্তু আরও বেশি কাজে লাগবে, এমনটি কিন্তু মনে করছে এখানকার ব্যবসায়ীরা। তবে সবচেয়ে সমস্যার যে কথাটি হচ্ছে যে রেল সেতু 2 লেনের হলেও এই টাঙ্গাইলে বঙ্গবন্ধু রেল সেতু থেকে জয়দেবপুর পর্যন্ত এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল লেন রয়েছে, যে কারণে পূর্ণ গতিতে কিন্তু ট্রেন চলাচল করতে পারবে না, অর্থাৎ পুরোপুরি সুবিধাটাই কিন্তু এখান থেকে পাওয়া যাবে না। এ কারণে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে এবং ব্যবসায়ীরা রয়েছে এবং রাজনীতিবিদ যারা রয়েছে, তারা সবাই চাচ্ছে যে বঙ্গবন্ধু রেল সেতু অর্থাৎ যেখানটাতে দাঁড়িয়ে আছে, এখান থেকে জয়দেবপুর পর্যন্ত দ্রুত 2 লেন স্থাপন করা হোক। এতে যে কারণে বঙ্গবন্ধু রেল সেতুটি স্থাপন করা হয়েছে, সেটি কাজে লাগবে। ব্যবসা বাণিজ্য উন্নতি হওয়ার পাশাপাশি মানুষের যোগাযোগটা অনেকটাই নির্বিচ্ছিন্ন হবে এবং মানুষ নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং দ্রুত গতিতে রাজধানীর সাথে উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপন হবে। এতে করে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে টাঙ্গাইলের অর্থনীতি কিন্তু অনেক উন্নতি হবে, এমনটাই কিন্তু মনে করছে সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু রেল সেতুর কাজ চলছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। প্রভাবশালীদের অবৈধ দখলে কুষ্টিয়ার 5টি নদী অস্তিত্ব সংকটে পড়েছে। মাটি ভরাট করে তীর দখল ও বাঁধ দিয়ে মাছ চাষের ফলে একসময়ের খরস্রোতা নদীগুলো পানির প্রবাহ হারিয়েছে। কর্তৃপক্ষ বলছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা সহ ছোট বড় প্রায় 8টি নদী রয়েছে কুষ্টিয়ায়। এর মাঝে হিসনা, সাগরখালী, ডাকুয়া, চন্দনা ও কালী নদী এখন মৃতপ্রায়। অবৈধ দখলে বন্ধ হয়ে গেছে এসব নদীর পানি প্রবাহ। নদীর তীর দখল করে অনেক প্রভাবশালী স্থাপনা গড়ে তুলেছেন। অনেকে নদীতে বাদ দিয়ে করেছেন মাছ চাষ। হিসনা নদীতে বড় বড় জাহাজ চলতো, বড় বড় নৌকা আসতো, বাদামালা নৌকা আসে সব মালপত্র বিক্রি করতো। বিভিন্ন ক্ষমতাবাজরা এই নদীটাকে দখল করে তাদের বিভিন্ন স্থাপনা তৈরি করছে। যেই স্থাপনাগুলো আছে এগুলো উচ্ছেদ করে নদীর যে যৌবন, যে রূপ, সে রূপটা তারা ফিরিয়ে আনবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নদীগুলো দ্রুত পুনরুদ্ধারের দাবি পরিবেশবাদীদের। নদী, জলাশয়, খাল, বিল উদ্ধার করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যখন সরকার এটাকে সিরিয়াসলি ভাববেন, তখন আমাদের আর কিছু করার থাকবে না। আমরা মরা মানুষকে তাজা করার প্রচেষ্টার মতো নদীকে তাজা করার চেষ্টা করব। আসলে এখনই সময়, এখনই পদক্ষেপ গ্রহণ করুন। প্রশাসন বলছে নদীগুলো দখলমুক্ত করতে বিভিন্ন সময় অভিযান চালানো হয়েছে। এছাড়া পানি প্রবাহ ঠিক রাখতে কয়েকটি নদীতে খনন কাজও হয়েছে। এই নদীগুলোর খননের ব্যাপারে, বিশেষ করে হিসনা, সাগরখালী, ডাকুয়া এবং কালীগঙ্গা নদী, এগুলো খননের ব্যাপারে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করছি এবং ডিপিপি দাখিল করা আছে। আর ইতিমধ্যে নদীগুলো যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠছে, সেগুলোর আমরা তালিকা প্রস্তুত করছি। অবৈধ দখলদারের যে তালিকা প্রস্তুত করা হয়েছে, সেই তালিকা অনুসারে ইতিমধ্যে আমরা কিছু দখল আর উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করেছি এবং এটি আমাদের প্রতিনিয়ত এই কার্যক্রম চলমান থাকবে। এটি একটি রুটিন কাজ। পানি উন্নয়ন বোর্ডের তালিকা অনুযায়ী কুষ্টিয়ায় 3000 দখলদার রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।